আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্থিক বিবরণী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে এই অধ্যায় থেকে সমন্বয়, গণনা এবং পোস্টিং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর্থিক বিবরণী মানে বুঝার ফান্ডামেন্টাল বিষয়টাই হলো যে আমার যে এলিমেন্টস গুলো আছে বা যে রেওয়ামেল এবং সমন্বয়ের মধ্যে আমার যে বিষয় সেগুলো দেওয়া আছে এগুলো আসলে কোথায় বসবে, এটা হলো পোস্টিং। আমাদের আর্থিক বিবরণীর তিনটা কি বলে স্টেটমেন্টস আমরা এই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে প্রিপেয়ার করছি। ফার্স্ট পেপারের মধ্যে যেটা একটা হলো বিষয় দায় বিবরণী, তারপর হলো মালিকানা সত্ত্ব বিবরণীর পরিবর্তন যেটা, আর আরেকটা বিষয় হলো আর্থিক অবস্থার বিবরণী, বিষয় দায় বিবরণী, বিষয় দায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তারপর মালিকানা সত্ত্ব, এই তিনটাই মূলত আমরা করে থাকি। এই তিনটার মধ্যে আমার যে আইটেম গুলো আছে কোথায় কোনটা কোথায় বসবে, কোন এলিমেন্টসটা কোথায় কোথায় বসবে, কিভাবে বসবে, এটা হলো পোস্টিং। এই পোস্টিংটা মানে অবশ্যই বুঝে নিতে হবে, না তো দেখা গেছে যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুরু করে দিলাম, তখন দেখা গেল যে আমি কি বলে মনে হয় যে অথই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি, কোথায় যেতে হবে, ডানে না বামে, বা কি করতে হবে, আম, এগুলো বোঝাটা খুবই কঠিন হয়ে যায়। ফাইন্যান্স স্টেটমেন্ট প্রস্তুতের প্রস্তুত কিভাবে ভালো প্রস্তুত করা যায়, এটার এই প্রিপারেশনটা নেওয়ার জন্য অবশ্যই আমাকে আগে পোস্টিং গুলো শিখতে হবে। পোস্টিং গুলো সম্পর্কে এর আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি, শর্ট ফরম্যাট করেও দেখিয়েছি এবং বিস্তারিত দেখিয়েছি। পরিচালনা আয়, অপরিচালন অপরিচালনা আয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, এগুলো কোথায় কিভাবে যায়, এগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা যদি পোস্টিং বিষয়টা দেখতে চাই যে আমাদের আহ, উম, আহ, কোন আইটেমটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোথায় বসবে, এটা দেখার আগে আমাদের আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখতে হবে যে আমাদের যে গণনাগুলো আছে, সমন্বয়ের যে গণনাগুলো আছে, এগুলো যদি নির্ভুল না হয় তাহলে পোস্টিং সঠিক হয়ে লাভ নেই। আমাদের প্রথম যেটা গুরুত্ব দিতে হবে সেটা হলো সমন্বয়ের যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে বলছে, সেগুলোর গণনা। গণনা বলতে আমরা একটা সহজ কথা বলতে পারি যে আমাদের এই যে এখানে যে অনাদায়ী পাওনা সঞ্চিতে 5% ধরতে বলেছে, এটা কত হবে, এটা বের করাটাই হলো গণনা। অবচয় আমাদের বললো যে 10% স্থায়ী সম্পদের উপরে অবচয় ধরতে হবে 10%। এই অবচয়টা কিভাবে বের করতে হবে, এটাই হলো গণনা। কারণ অবচয় কোথায় যাবে, আমাদের যেমন বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, আবার আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয়ের সাথে যোগ হয়ে বাদ হবে। এই যে এটা হলো পোস্টিং, কিন্তু অবচয় কত হবে এটা হলো গণনা। এটা জানতে হবে। এটা এটা না জেনে অঙ্ক শুরু করাটা বা অঙ্ক বুঝতে বুঝতে চাওয়াটা অসম্ভব হবে না, সম্ভব হবে না কোনোভাবেই না। আমি আবার জোর করে বলতেছি যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুরু করার ফান্ডামেন্টাল বিষয় হলো গণনা এবং পোস্টিং। এই দুইটা বুঝে নাও, আগে গণনা বুঝতে হবে, তারপর পোস্টিংটা বুঝতে হবে, এবং এমন ভাবে পোস্টিংটা বুঝতে হবে যেন মুখস্থ করে ফেলা, যে এই কোন এলিমেন্টসটা কোথায় বসবে, কোন আইটেমটা কোথায় বসবে, এটা আমাকে অবশ্যই যে করেই হোক আমাকে বুঝে নিতে, প্রথমে বুঝে আসবে না বা মনে থাকবে না। একবার শিখবো, একবার ভুলে যাব, আবার সেভাবে শিখবো, আবার ভুলে যাব। একটা অঙ্ক নর্মালি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি বুঝে যাওয়ার পরে যদি এটা যদি 5 থেকে 10 বার নিরলস ভাবে করা যায়, লাগাতার ভাবে করা যায়, একের মানে মুখস্থ করে ফেলার মানুষের, তাহলে আশা করা যায় যে সে বুঝে যাবে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি বলে পুরো দৃশ্যপটটা কিরকম, কোথায় কোন রং হবে, কোথায় কিরকম হবে, এটা বুঝে যাওয়া হবে। তো একটা নিরলস পরিশ্রম ছাড়া আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ধরা সম্ভব না, কারণ এটার চক্র অনেক বড় এবং এর অনেক রকমের বিষয়াদি আছে। প্রত্যেকটা আলাদাভাবে বুঝতে হলে আগে প্রত্যেকটা কোথায় বসবে সেটা জানতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা সমন্বয়ের যে গণনাটা আছে সেই গণনাটা একটু আগে শুরু করি। আমাদের প্রথম যে সমন্বয়টা আমরা একটু নিয়েছি জাস্ট ক্যালকুলেশন বোঝার জন্য, আমাদের অলিখিত বিক্রয় 5,000 টাকা, প্রাপ্য হিসাবের মধ্যে 1,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট হিসাবের উপর 5% আমাদের পাওনা সঞ্চিতি রাখতে হবে। প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি আমাদের 2% রাখতে হবে। আর আমাদের আরেকটা যে ইনফরমেশনটা দেওয়া মিলে প্রাপ্য হিসাব দেওয়া আছে 20,000 টাকা। আমাদের যেটা করতে হবে এখানে, আমাদের মূলত সমন্বয়ের মধ্যে করণীয় যেটা হলো যে আমাদের পাওনা সঞ্চিতি এবং প্রাপ্য হিসাবের বারটা
সঞ্চিতি নির্ণয় করতে হবে। আমরা সম্মানটা একটু আলাদা করে নিয়ে নিছি যেন আমাদের বুঝতে সহজ হয়। এখানে অলিখিত বিক্রয়, সমন্বয়ের অলিখিত বিক্রয় বলতে বোঝাচ্ছে যে আমাদের মানে আমরা বিক্রয় করেছি কিন্তু হিসাব বইতে রেকর্ড হয় নাই, এটাকে আমরা অলিখিত বিক্রয় হিসেবে বুঝে থাকি। প্রাপ্য হিসেবের মধ্যে ১,০০০ টাকা আদায়যোগ্য নয়, এটাকে আমরা মানে অনাদায়ী পাওনা, যেমন আমাদের মানে প্রাপ্য হিসাব যা আছে আমাদের গ্রামীণের মধ্যে বলে দিয়েছে যে আমাদের প্রাপ্য হিসাব আসলে ২০,০০০ টাকা, কিন্তু এখানে বললো যে মানে বছরের শেষে আসলে সমন্বয় কি, সমন্বয় কি এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সমন্বয় কি, সমন্বয় হলো ওইগুলো বিষয় যেগুলো আমাদের সারা বছরের হিসাব রেকর্ড থেকে বাদ পড়েছে বা করা হয়নি বা বছরের শেষে সিদ্ধান্তে অ্যাপ্লাই করতে হবে, এই সব বিষয়গুলো আমরা মানে নোট করে রাখাটাই হলো সমন্বয়। এবং এগুলো বছরের শেষে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবো, ওগুলো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে আইটেমস গুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর নয়তো আমরা প্রকৃত মানে কি বলে এই মুনাফাও পাবো না বা আমাদের প্রকৃত আর্থিক অবস্থা দেখানো যাবে না। তো আমাদের সমন্বয়ের যে বিষয়টা আমাদের না মিলে দিয়ে দিয়েছে, আমি সারা বছর আমি রেকর্ড করেছি যে ২০,০০০ টাকা, এই ২০,০০০ টাকার মধ্যে এমন একটা টাকা রয়ে গেছে যে টাকাটা আমরা আমাদের পক্ষে পাওয়া সম্ভব না, প্রাপ্য হিসেবের মধ্যে ১,০০০ টাকা পাওয়া সম্ভব মানে আদায়যোগ্য নয়, তাহলে এইখানে এটা হবে আহ, অনাদায়ী পাওয়া, নতুন অনাদায়ী পাওয়া। আমাদের র মিলের মধ্যে অনাদায়ী পাওনা থাকে যে আমি সারা বছরের রেকর্ড করার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি সেটা হলো আমার র মিলের মধ্যে যেটা শো করা হয় অনাদায়ী পাওনা, সেটা হলো আমার পুরাতন অনাদায়ী পাওনা। আর সম্মানের মধ্যে যেমন এই যে বলে দিয়েছে যে প্রাপ্য হিসেবের মধ্যে ১,০০০ টাকা আদায়, এটা কিন্তু নতুন অনাদায়ী পাওনা। আবার আমাদের আরেকটা ইনফরমেশন দিয়েছে অবশিষ্ট যে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিত রাখতে হবে। এটার মানে এইটা যে আমাদের ২০,০০০ টাকা হলো আমাদের প্রাপ্য হিসাব, মানে জানাজার কাছ থেকে আমরা মানে এই টাকাটা আমরা পাবো। এখানে এই এদের মধ্যে থেকে ১,০০০ টাকা আদায়যোগ্য নয়। এরপর আবার আরেকটা ইনফরমেশন আমাদের দিয়ে দিচ্ছে যে অবশিষ্ট যে প্রাপ্য হিসাব আছে তার উপরে আমাদের 5% অনাদায় পাওনা সঞ্চিত রাখতে হবে, মানে এই টাকাটার উপরে আমাদের বাকি যে ২০,০০০ টাকার মধ্যে থেকে যে ১,০০০ টাকা আছে, ১,০০০ টাকা বাদ দিলে ১৯,০০০ টাকা থাকে, ১৯,০০০ টাকা উপরে 5% যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসে হলো আমাদের যে মানে অ্যাডজাস্টমেন্টের যেটা বিষয়টা আমরা একটু পরে দেখছি। আমাদের এখানে যে বিষয়টা আছে যে আমাদের যে অবশ্যই যে 5% আছে আছে সেই টাকাটার উপরে আমরা সেই টাকাটা আমাদের পাওয়ার সম্ভাবনা কম, মানে আমরা সন্দেহ আছে যে এটা আমাদের পাবো না, তা আগেই ধরে নেওয়া। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমরা ওই ইনফরমেশন গুলো দেখাবো যেটা মানে সার্টেনিটি 100%। আমাদের কোনো প্রাপ্তির ক্ষেত্রে যদি আমাদের দেখা গেল যে আমরা মানে আমাদের কি বলে সন্দেহ আছে, ওইটা আমরা দেখাতে পারবো। আর হ্যাঁ, ব্যয়ের ক্ষেত্রে যদি সন্দেহ থাকে যে এই ব্যয়টা হতে পারে, দেখাই দেবো। ব্যয় দেখানোর নিয়ম আছে, কিন্তু মানে যেই আয়টার মধ্যে সন্দেহ থাকবে ওই আয়টা দেখানো যাবে না। এটা হলো রক্ষণশীলতার নীতি দেখাতে হবে, মানে বিষয় হিসেবে এটা দেখানো যাবে না। যেমন আমি আবার বলছি যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কতগুলো অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস এবং রুলস রেগুলেশনস এর উপরে করতে হয়। তার মধ্যে একটা হলো আমাদের ওই কি বলে রক্ষণশীলতার নীতি, যেটা এই নীতি অনুযায়ী আমরা আমাদের সম্ভাব্য ক্ষতিগুলো আমরা দেখাই দেবো, সম্ভাব্য ব্যয়গুলো আমরা দেখাই দেবো, কিন্তু সম্ভাব্য আয়গুলো আমরা দেখাতে পারবো না। এবং যদি সন্দেহজনক কোনো একটা প্রাপ্তি কম থাকে আমরা ওইটা মানে মানে কমিয়ে দেখাবো যে এটা আমাদের নাও পেতে পারে, এতে আমাদের ইনকামটা অ্যাকুরেট হয়। তো যদি এরকম হয়ে থাকে যে না আমরা আমাদের মানে মানে কি বলে সব রকমের আয় আমরা দেখিয়ে দিলাম বা আমাদের যে সব আয়টার মধ্যে আমাদের কোন রকম মানে এই সন্দেহ আছে আমরা দেখিয়ে দিলাম, এগুলোকে বলা হয় অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন, এগুলোকে মানে বায়াস করে অ্যাকাউন্টিং ইনফরমেশনকে। তো আমি যাই হোক যেটা বলছিলাম যে আমাদের এই যে সঞ্চিতি ব্যাপারটা এরকম যে আমার ১,০০০ টাকা আমি পাচ্ছি না, এটা ঠিক আছে, এটা দেখালাম, কিন্তু ওই যে আবার বাকি যে টাকাটা আছে তার উপর ৫% এর উপর সন্দেহ আছে, এটা নাও পেতে পারে, ওইটা আমি দেখিয়ে দেবো। এটাকে বলা হয় নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। অনাদায়ী পাওনার সঞ্চিতি কিন্তু ২ টা থাকে, একটা হলো রেওয়া মিলের মধ্যে থাকে, ওইটা হলো পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আর সম্মানের মধ্যে যেটা বলে সেটা হলো এই বছরের নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, সম্ভাব্য ব্যয় হিসেবে এটা অন্তর্ভুক্ত করতে হবে।
আবার প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি 2% রাখতে হবে, যে আমরা মানে প্রাপ্য আমাদের যারা জানাদার আছেন প্রাপ্য হিসেবে তাদের কাছ থেকে আমরা মানে টাকা পাওয়ার ক্ষেত্রে যে পার্সেন্টটা আমরা তাদেরকে আমরা একটা মানে সুবিধা হিসেবে দিয়ে দিতে পারি, যে এই ওইটাই আমাদের জন্য বাট্টা, এবং আমরা সম্ভাব্য যে বাট্টাটা দেওয়া হতে পারে এটাই হলো বাট্টা সঞ্চিতি। আমরা এখানে দেখলাম যে আমরা কিভাবে আমাদের এই ক্যালকুলেশনটা করব। আমাদের এই প্রাপ্য হিসাবের ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশন গুলো আছে, ক্যালকুলেশনটা একটু দেখার জন্য আমরা কিভাবে ছকটা করলাম। আমাদের প্রাপ্য হিসাবের উপরে আমরা আমাদের অলিখিত যে বিক্রয়টা থাকে, আমাদের অলিখিত বিক্রয় প্রথমেই বলে দিয়েছে যে 5,000 টাকা আমাদের অলিখিত বিক্রয়, এই 5,000 অলিখিত বিক্রয়টা আমরা যোগ করে দেখাবো। তাহলে আমাদের প্রাপ্য হিসাব ছিল 20,000 টাকা, আর অলিখিত বিক্রয় আমরা দেখিয়েছি হলো 5,000 টাকা। আমাদের টোটাল আমাদের এখানে প্রাপ্য হিসাব আসলে হলো 25,000 টাকা। আমাদের যেই কি বলে নতুন অনাদায় পাওনা 1,000 টাকা, সেটা আমরা বাদ দিয়ে দেখাবো। আমাদের প্রাপ্য হিসাবে এটা প্রাপ্য হিসাবে মোট পাওনা থেকে কমে যাবে। থাকলো হলো 24,000 টাকা। ওই 24,000 টাকার উপর আমাদের 5% অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর আমাদের 5% যে অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে সেটা রাখলাম। তারপর প্রাপ্য অনাদায় পাওনা সঞ্চিতি বাদ দেওয়ার পর যে 22,800 টাকা হবে, সেটা থেকে আমরা 2% আমরা বাদ দিয়ে আমাদের 2% আমাদের প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি ধরবো। ধরার পরে আমাদের নিট প্রাপ্য হিসাবটা আসবে। আমরা কিভাবে মানে নিট প্রাপ্য হিসাব বের করলাম এটা দেখলাম। আর আরেকটা বিষয় দেখলাম যে বাট্টা সঞ্চিতি কিভাবে বের করতে হয়, নতুন পাওনা অনাদায় পাওনা সঞ্চিতি কিভাবে বের করতে হয়। এটা হলো আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি নির্ণয় করার ফরম্যাট। এখন কোন একটা জিনিস বিষয় যদি না থাকে তাহলে ওইটা তো আমরা এখান থেকে যদি আলোচিত বিক্রি যদি নাই থাকে তাহলে যোগ করার দরকার নেই। আর যদি থাকে তাহলে যোগ করে দেব। এইভাবে আমরা মানে আমাদের ক্যালকুলেশনটা মনে রাখবো। যে পুরো ৪ টা মনে রাখলে হয়তোবা কোন একটা মানে বিষয়ে অমিট থাকলে যদি এটা যদি না থাকে টাকার দরকার নেই, তাহলে আমি নেক্সট আইটেম দিয়ে আমি আমার বাকি কাজগুলো শুরু করব। আমাকে এই ফরম্যাটটা মনে রাখা জরুরি। আমরা এরপর আমাদের অবচয়ের যে বিষয়টা দেখছিলাম, এখানে যে সমন্বয়ের মধ্যে আমাদের বলে দিয়েছে দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি এবং মোটর গাড়ি এর উপর যথাক্রমে 5%, 10%, 2% এবং 7% হারে অবচয় নির্ণয় করতে হবে। আমাদের আমিরের মধ্যে দালান কোঠা 2,00,000 টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা এবং মোটর গাড়ি 30,000 টাকা দেওয়া আছে আমাদেরকে বলছে অবচয় নির্ণয় করার জন্য। আমরা দালান কোঠার বিষয়টা আমাদের 2,00,000 টাকা আছে, ওইটার উপর আমরা 5% ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম, সহজ নিয়ম। আর আমাদের আসবাবপত্রের উপরে যা আছে তার উপরে 5% করে দিলাম। আমাদের এইভাবে অবচয়টা নির্ণয় করা। যন্ত্রপাতি উপরে 2%, মোটর গাড়ির উপরে 7%, এইভাবে আমরা সহজে ক্যালকুলেট করে দিতে পারি। আমাদের যে সমন্বয় ও মূলধন, সমন্বয় যে মূলধনের একটা মূলধন এবং উত্তোলনের উপর সুদ নির্ণয় করার বিষয়টা আমরা এখানে এখান থেকে দেখে নিই যে আমাদের মূলধন এবং উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। এরা মিলে আমাদের মূলধন আছে 1,00,000 টাকা এবং অতিরিক্ত মূলধন আছে যেটা 50,000 টাকা, এবং এখানে একটা তারিখ আছে। এই তারিখটা মানে হলো যে আমাকে যে মালিক যে প্রতিষ্ঠানে মূলধনটা দিয়েছে সেটা কোন তারিখে দিয়েছে। এখানে 30/6/2011 মানে বছরের মাঝামাঝিতে দিয়েছে। আমরা 30/6 থাকা মানে হলো যে আমাদের এটা জুন মাসের শেষ তারিখে দিয়েছে। তাহলে জুন মাসটা আর কাউন্ট হবে, তাহলে জুলাই মাস থেকে আমরা কাউন্ট করব। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে আমরা 6 মাসেরটা আমরা এখানে ইন্টারেস্ট দেখাবো। আমাদের রয়্যাল যে মূলধনটা আছে এটা পুরো বছর শুরু থেকেই ছিল। আর অতিরিক্ত মূলধন যেটা সেটা বছরের মাঝামাঝি থেকে ছিল। তাহলে আমি এই অতিরিক্ত মূলধনের উপর ৬ মাসের আ সু সুদ বের করব। আর যে এটা বছরের শুরুতে যে মূলধনটা ছিল সেটার উপর আমি পূর্ণ বছরের সুদ দেখিয়ে দেব। তাহলে আমি ২ টা মূলধনের সুদ বের করব। একটা হলো মানে আমাদের পুরাতন মূলধন যেটা ৳১,০০,০০০, এটার পূর্ণ বছরের সুদ বের করব। আর অতিরিক্ত মূলধন আমি ৬ মাসের সুদ বের করব। তারপরে এই ২ টা মূলধনের সুদ যোগ করার পর আমি মোট মূলধনের সুদ পাবো। এভাবে আমাকে যদি মূলধন এবং অতিরিক্ত মূলধন দেওয়া থাকে, আমি আলাদা ভাবে মূলধন সুদ বের করে টোটাল মূলধনের সুদ এভাবে বের করতে হবে। আর উত্তোলন দেওয়া হচ্ছে আমাদের হলো ৳25,000। এখানে উত্তোলনের উপরে যে আমাকে মানে 10% সুদ ধরতে বলেছে, বাট আমাকে কোন তারিখ দেয়নি।
যে সে উত্তোলনটা কত তারিখে করেছে না করেছে। যদি বলে দেওয়া নাও থাকে আমাকে ৬ মাসের সুদ ধরতে হবে। কারণ মালিক মানে যে সারা বছর ভরে বছরের বিভিন্ন সময়ে সে উত্তোলন করে থাকে। সে বছরের শুরুতে একসাথে টাকাটা উত্তোলন করে ফেলে না। যার কারণে ১ বছরের সুদ ধরা যাবে না। এই কনসেপ্টটা ধরতে হবে যে বছরের বিভিন্ন সময়ে সে এই এ যা উত্তোলন করছে তার মোট পরিমাণটা হলো ৳২৫,০০০। এই কারণে আমাকে একটা এভারেজ অর্ধেক বছরের সুদ ধরতে হবে। যদি তারিখ বলে দেওয়া না থাকে। আমাদের যেটা বলছিলাম পুরাতন মূলধনের উপর সুদ ৳১,০০,০০০ উপরে 10% বের করলাম। আর অতিরিক্ত মূলধনের উপরে আমাদের যে সুদটা ছিল সেটা অর্ধেক বছরে বের করলাম। আমরা আগেই জানি যে আমাদের কোন একটা অ্যামাউন্ট এর উপর যে পার্সেন্ট টা ধরবো সেটা হলো আমাদের ১ বছরের অ্যা ইন্টারেস্ট শো করে। আর আমাদের ওই ১২ দিয়ে ভাগ করলে এবং ৬ দিয়ে গুণ করলে আমরা অর্ধেক বছরের আমরা সুদ পেয়ে যাই। মানে ১২ দিয়ে ভাগ করলে মানে প্রতি মাসের পেলাম আর ৬ দিয়ে গুণ করা মানে আমি যত মাসের জন্য আমি সুদ কাউন্ট করতে চাচ্ছি সেটা। আমি যেখানে যদি সে ৩ মাসের জন্য মানে অতিরিক্ত মূলধনের প্রতিষ্ঠানে আসে ৩ দিয়ে গুণ করব। মানে আমি এখানে জাস্ট আমাকে মনে রাখতে হবে আমি পার্সেন্টেজ এ যেটা আসে সেটা ১ বছরের জন্য আসে। আর ১২ দিয়ে ভাগ করলে আমি প্রতি মাসে পাবো। আর ৬ দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো হলো আমার রিকোয়ার্ড মাসের। তারপর আমার মূলধনের মোট সুদ আমি এখানে পুরাতন মূলধনের সুদ এবং মানে অতিরিক্ত মূলধনের সুদ পাওয়ার পরে এই ২ টা যোগ করার পর আমি পেয়ে গেলাম আমার মোট মূলধনের সুদ। আমার পুরাতন মূলধনের সুদ ছিল ৳১০,০০০ আর অতিরিক্ত মূলধনের সুদ ছিল হলো ৳২,৫০০। আমার টোটাল মূলধনের সুদ আসলো ৳১২,৫০০ এইভাবে। আমি আমার ক্যালকুলেশন আর আরেকটা বিষয় ক্যালকুলেশন কিন্তু আমাকে অঙ্কের মধ্যে দেখাতেই হবে। এটা দেখানোটা মানে না চাইলেও তুমি দেখিয়ে দিবা। আমি দেখাই দিবা। কারণ একটা বিষয় বিষয় হলো কি এটা তোমার আ মানে প্রস্তুতিকে অনেক মানে কি মানে নিখুঁত করবে, নির্ভুল করবে। আর তুমি যখন এটা ক্যালকুলেশনটা যদি মানে করে করো তাহলে দেখা যাবে যে নিজেরও দক্ষতা বৃদ্ধি হবে। আর তুমি নিশ্চিত হলা যে এটার মানে এত টাকা হবে। কিন্তু অনেক সময় পরীক্ষার সময় সময় পাওয়া না গেলে তখন মানে ক্যালকুলেটর মানে খসড়া না দেখায়া তুমি জাস্ট সংক্ষেপে মানে ক্যালকুলেটরের মধ্যে করে দেখিয়ে দিতে পারো। বাট চেষ্টা করব যেন আমি এটা মানে খসড়ার মধ্যে নোটস এর মধ্যে আমি এই গণনটা দেখিয়ে দেব। তাহলে মানে এক্সামিনার মনে করবে যে না তুমি যথেষ্ট মানে কি বলে নিজের নিজের যোগ্যতাতেই দক্ষতাতেই করেছো এবং তুমি একজন দক্ষ ছেলে। এবং দেখা যাবে যে এইটা কিন্তু তুমি একটা পজিটিভ ভিউ এক্সামিনার এর পাবা। একটা বিষয় হচ্ছে কি মানে দ্যা ভিউ অফ এক্সামিনার ইস ভেরি ইম্পোর্টেন্ট টু ইভালুয়েট ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। আমরা সবসময় আ এক্সামিনারকে মোবাইলাইজ করার চেষ্টা করব। মানে কি বলে তাকে মানে কি বলে অ্যাট্রাক্ট করার চেষ্টা করব। দেখা যাবে যে আমি যদি তাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতে পারি উনি আমাকে বেনিফিট করে দিবেন। I will benefit with him আমি এটা মনে করি। তো তোমার খাতার মধ্যে যা ইনফরমেশন জানো দিয়ে দাও। তোমার এই ইনফরমেশনটা আছে এটা কেন তোমার তোমার মধ্যে রেখেছো? এটা সেল করতে হবে। তো তোমার ভিতরে রেখে দিয়ে তো লাভ নাই। এটা তোমাকে খাতার মধ্যে যে যা পারো লিখে দাও। মানে এই ইনফরমেশন লিখে দাও। হ্যাঁ, সময়ের উপরে যে তাকাতে হবে যে আমার যদি সময় যদি না থাকে তাহলে তো সেটা আলাদা বিষয়। কিন্তু যদি মানে তুমি যদি মানে পূর্ণভাবে চেষ্টা করো যে না আমি আমার সময়গুলোকে বাসায় প্র্যাকটিস করার সময় অ্যালোকেট করে নিলে দেখা যাবে যে তুমি তোমার সর্বোচ্চ ইনফরমেশন গুলো তোমার অ্যান্সার স্ক্রিপ্ট মধ্যে দিয়ে আসতে পারবা। ওইটা যদি অ্যান্সার স্ক্রিপ্টে তোমার ইনফরমেশন গুলো দিতে পারো তাহলে না এটা তুমি এটার একটা রিটার্ন পাবে। এটা তুমি বিক্রি সেল করতে পারবা। তোমার ইনফরমেশন গুলো তো তোমার ভিতরে রাইখা বাসায় নিয়ে এসে তো লাভ নাই। একদম তুমি একটা কথা মনে রেখো যে তোমার যেই আম পরীক্ষার হলটা সেটা হলো তোমার সেলস সেন্টার, তোমার বাজার, তোমার প্রোডাক্ট নিয়ে তুমি বাজারে গেছো, এটা তোমাকে সেল করতে হবে। তুমি যা জানো ওগুলো সব মানে কি বলে খাতার মধ্যে ডিসক্লোজ করে দিয়ে আসো। খসড়াগুলো তুমি যেভাবে করেছো সেভাবে তুমি খাতার মধ্যে সুন্দর করে প্রেজেন্ট করে দিয়ে আসো। এবং তুমি এটারও একটা রিটার্ন পাবা। ওকে? চেষ্টা করো যে নোটস এবং কি বলে এক্সপ্লেনেশন গুলো যত সম্ভব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর মধ্যে দিয়ে দাও। জায়গা রেখে দাও। পরে যদি সময় পাও তাহলে লিখে দিবা। আর যদি দেখা গেল যে একেবারে সময় পেলাই নাই তাহলে আর দরকার নেই লেখার। পরে লিখলা। আচ্ছা আর আমাদের যেটা রামেলের উপর আমাদের 15% যে বিনিয়োগের রামেলে যে একটা ইনফরমেশন আছে আমাদের আ 15% বিনিয়োগ ৳50,000 এবং সুদ দেওয়া আছে ক্রেডিট ৳5,000 আমাদের বিনিয়োগের বকেয়া সুদ নির্ণয় করতে হবে। এখানে আমাদের সহজ ইনফরমেশন
যে আমাদের এই বিনিয়োগ যেটা ছিল 50,000 টাকা, আর 15% মানে এটা আমার বিনিয়োগের উপর সুদ ধরতে হবে 15%। আমাদের কোনো তারিখ নেই, তাহলে আমরা ধরে নিতে পারি বছরের শুরুতেই আমাদের এই বিনিয়োগটা প্রতিষ্ঠানে ছিল। আর আমরা বিনিয়োগের সুদ বাবদ ৫,০০০ টাকা আমরা সুদ পেয়েছি। এখন দেখা গেল যে আমরা 15% এর উপরে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে আমাদের বিনিয়োগের সুদ আসার কথা হলো ৳৭,৫০০। আমার পাওয়ার কথা ছিল ৳৭,৫০০, কিন্তু পেয়েছি এখানে বলে দিচ্ছে ৳৫,০০০। তাহলে আমরা বুঝে নিতে পারি যে আমাদের আসলে আমরা পুরোটা পাইনি। তাহলে আমি ৳৭,৫০০ পাওয়ার কথা ছিল, আমি পেয়েছি ৳৫,০০০। তাহলে যে টাকাটা পাইনি ওইটাই আমার জন্য বকেয়া বিনিয়োগের সুদ। এভাবে আমাদেরকে বের করে নেওয়া। আমরা এর পরের সমন্বয়ের দিকে যাই। আমাদের এই ৫ নম্বর যে সমন্বয়ে ৩ মাসের ভাড়া অগ্রিম পাওয়া গেছে। আমাদের মিলে ভাড়া ক্রেডিট পাশে দেওয়া আছে ৳৩০,০০০। আর করণীয় আমাদের অগ্রিম ভাড়া নির্ণয়, আমাদের যেটা করতে হবে। এখানে ৩ মাসের ভাড়া অগ্রিম পাওয়া গেছে। তো আমরা বছরে আমরা ভাড়া পাওয়ার কথা হলো ১২ মাসের, আমরা তার মধ্যে ৩ মাসের ভাড়া বেশি পেয়েছি। তাহলে আমরা টোটাল ১৫ মাসের ভাড়া পেয়েছি। আমাদের যে ৳৩০,০০০ ক্রেডিট পাশে আছে, তাহলে আমরা এটা ধরে নিতে হবে মানে ১৫ মাসের ভাড়া। তাহলে আমরা এটাকে ১৫ দিয়ে ভাগ করব। ১৫ দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেটাকে আমরা ৩ দিয়ে গুণ করব। কারণ আমরা ৩ মাসের অগ্রিম পেয়েছি। এই যে আমরা ৳৩০,০০০ কে আমরা ১৫ দিয়ে ভাগ করেছি, ১৫ দিয়ে ভাগ করেছি এবং ৩ দিয়ে গুণ করে আমরা যেটা পেয়েছি সেটা হলো আমাদের অগ্রিম ভাড়া। আমাদের তারপরের সমন্বয়টা আমরা এভাবে একটু আমরা একটা বিষয় হয়েছে কি, আমরা কিন্তু একটা সমন্বয় দেখার পরে বুঝতে হবে যে এরকম সমন্বয়গুলো কিভাবে মানে রিলেটেড সমন্বয়গুলো এভাবে ক্যালকুলেট করতে হয়। যেমন আমরা বারবার দেখাচ্ছি যে ১২ দিয়ে ভাগ করা, ৩ দিয়ে গুণ করা বা ১৫ দিয়ে ভাগ করা, ৩ দিয়ে গুণ, কেন ১৫ দিয়ে ভাগ করতেছি, কেন ১২ দিয়ে ভাগ করছি, কেন ৩ দিয়ে গুণ করছি। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। অন্যান্য যে মানে আমি শুধু যেটা ভাড়ার জন্য দেখালাম, সেটা কিন্তু বীমার জন্য হতে পারে। আবার দেখা গেল যে শিক্ষানবিশ সালামের জন্য হতে পারে। আবার বেতনের জন্য হতে পারে, মজুরির জন্য হতে পারে। মানে একটাই মানে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় মানে কিন্তু ক্যালকুলেশন সেম থাকবে। এটা বুঝে নেওয়া যে আমি জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, লজিকটা বুঝে নাও। আমি সবচেয়ে বিষয়টা এটা বলব যে if you want to do what do you want to be in your accounting information and what do you want to show, জাস্ট একটা বিষয় মনে রেখো যে তুমি লজিকটা ঠিক রাখো। অ্যাকাউন্টিং একটা লজিক্যাল সাবজেক্ট। অ্যাকাউন্টিং নরমালি অ্যাকাউন্টিংটা যদি আমরা চিন্তা করে দেখি, অ্যাকাউন্টিং কিন্তু একটা লজিকের উপরে, একটা ফান্ডামেন্টাল লজিকের উপরে আ প্রতিষ্ঠিত। এটা কিন্তু আসলে মানে কি বলে মন করা কোনো বিষয় না। যে আমার মানে একেক জায়গায় একেক রকম হবে না। এটার মূল লজিকটা তোমাকে বুঝতে হবে যে আমাদের এখানে আসলে আমি লজিকটা কনসেপ্ট চিন্তা করা, তাকায়া থাকা। যে এটার মানে ফরমেটটা কোথায়, ফ্লোটা কোথায়? এটা তোমাকেই বুঝতে হবে। এটা নিয়ে তোমাকে সময় দিয়ে বুঝে নিতে হবে। শুধু ওই যে আমি যেটা দেখালাম এটাই মুখস্থ করে ফেললা, বুঝলা না, কিছু লাভ নাই। তোমাকে বুঝতে হবে, তোমাকে হোমওয়ার্ক করতে হবে। একটার সাথে আরেকটা রিলেট করা জানতে হবে। এই রিলেট করতে না পারলে ইন্টারমিডিয়েট আসলে অনেক বড় একটা সিলেবাস। এটা তাহলে তুমি সবগুলো সমন্বয় তুমি কিভাবে মুখস্থ রাখবে? তা তো সম্ভব না। জাস্ট বুঝে নেওয়া যে আমার এখানে আমি কখন কত দিয়ে ভাগ করব, কত দিয়ে গুণ করব এটা। আর প্র্যাকটিসটা বেশি করা। কখনো অ্যাকাউন্টিং দেখলাম, বুঝলাম, বাস রেখে দিলাম হবে না। অ্যাকাউন্টিং আমার মানে অ্যাকাউন্টিং এর ছবি না। যে তাকায় থাকলাম, বুঝলাম, বাস মনে থাকবে না। এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এটা পড়তে হবে এবং এটা বুঝতে পারছো এবং এটা এই অঙ্কটা করে ফেলো। এই অঙ্কটা মানে একবার দেখে করো। তারপর আবার না দেখে করো। যদি না পারো আরেকবার করো। আবার দেখে করো। আবার না দেখে করার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত তুমি না পার মানে নি মানে নি কি বলে না দেখে করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি এটা ছেড়ো না। আর একটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং যখন এই যে টিচার করে তখন খুব সহজ মনে হয়। যেকোনো প্রবলেম টিচার করে মনে হয় খুবই সহজ। এই বুঝে গেছি। বাস পরে নিজে করতে গেলে পারে না। কারণ দেখা গেছে সে তার প্র্যাকটিস করে না ওই সময়। মানে এটা খুবই মানে টিচার যখন করে তখন মনে হয় খুবই সহজ। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে না, টিচার করছে মানে সহজ লাগলো। আমি করতে পারি কিনা এইটাই হলো সফলতা। টিচারের অঙ্ক বুঝতে পেরেছি এটা সফলতা না। তুমি করতে পারছো কিনা এটাই সফলতা। এবং এটার জন্য তোমাকে বুঝে নেওয়ার পর সাথে করে ফেলো। ঠিক আছে? এই যে আমি যে সমন্বয়গুলো করলাম, এই সমন্বয়গুলো তুমি আলাদা লিখে ফেলো। আলাদা লিখে দেখো যে না আমি এই যে এই সমন্বয়গুলো আমি তো মানে বুঝে নিয়েছি, দেখি তো এখন আমি ক্যালকুলেশন করতে পারছি কিনা। ক্যালকুলেশন করার পর তুমি আমার সাথে এই যে মানে এই যে এই সমন্বয়টা লিখে আলাদাভাবে সমন্বয়টা করে তারপর তুমি এই যে এই অ্যা অ্যামাউন্টটার সাথে মিলিয়ে দেখো মিলেছে কিনা। ভাই অস্থির হয়ে লাভ নাই। স্থির থাকতে হবে। শিখতে যখন বসছো
মানে কতটুকু পড়লা, কতক্ষণ পড়লা দেখার দরকার নেই। আমাকে আমার মানে যতক্ষণ পড়বো আনন্দ নিয়ে মানে পড়বো, নিজের দরদে পড়বো, নিজের গরজে পড়বো, নিজের প্রয়োজন মনে করে পড়বো। কারণ অ্যাকাউন্টিং এইটা পড়তে বসছে। এটাতে মানে এটা নিয়ে সবকিছু নিয়ে দুষ্টামি, উদাসীনতা মানে অ্যালাউড না। এটার জন্য চরম মানে পরিণতিতে পড়তে হয়। কখনো নিজের কাজকে অবহেলা করে জীবনে কোনোদিন তো কেউ কিছু করতে পারেনি। শুধু নিজের মানে বরবাদই করেছে। নিজেকে আবাদ করতে হলে নিজের কাজকে গুরুত্ব দিতে হবে। নিজের সম্পদকে মূল্য না দিলে কেউ কোনোদিন বড় হতে পারে না। আচ্ছা, যেটা বলছিলাম আমাদের এই যে শিক্ষানবিশ সালামির একটা বিষয় আমি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর যেই আমাদের শিক্ষানবিশ সালামি ৫ বছরের জন্য পাওয়া গেছে সেটা লিখলাম। আমরা এখানে তারপর রামিলে যে শিক্ষানবিশ সালামি ক্রেডিট ১৫,০০০ টাকা আমাদের এখানে আছে। আমাদের ৫ বছরের জন্য পাওয়া গেছে। আমরা শিক্ষানবিশ সালামি একজন শিক্ষানবিশের কাছ থেকে ৫ বছরের জন্য পেয়েছি। আমাদের যে রা মিলে শিক্ষানবিশ সালামি ক্রেডিট মানে ক্রেডিটে ১৫,০০০ টাকা আছে। আমরা অগ্রিম শিক্ষানবিশ সালামি বের করব। এখানে বুঝতেই হবে যে আমরা যেহেতু ৫ বছরের জন্য পেয়েছি তাহলে আমাদের অগ্রিম হবে ৪ বছরের। আর আমাদের মানে বর্তমান বছরে ১ বছরের জন্য আমাদের আমাদের ইনকামটা দেখাতে হবে। আমরা ১ বছরের ইনকাম দেখাবো আর ৪ বছর আমাদের অগ্রিম থাকবে। আমরা পেয়েছি ১৫,০০০ টাকা ৫ বছরের জন্য। আমরা ৫ দিয়ে এটাকে ভাগ করে ফেলবো। তারপর আমরা ৪ দিয়ে গুণ করে ফেলবো। তারপর আমাদের আ মানে যেটা আসবে সেটা আমরা আমাদের শিক্ষানবিশ সালামি অগ্রিম ১২,০০০ টাকা হিসেবে আসলো। আর একটা বিষয় যে বই পড়তে হবে। শুধু মানে ওই লেকচার ওরিয়েন্টেড হয়ে লাভ নেই। কারণ বইয়ের মধ্যে একটা বিষয় বিশদভাবে দেওয়া থাকে। এর মানে মানে কি বলে এই একজন টিচার শুধু অতটুকুই তোমাকে দিবেন যতটুকু তুমি অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু একটা বই তোমাকে মানে পুরোটা দিয়ে দেবে, পরিপূর্ণভাবে দিয়ে দেবে। পরিপূর্ণ জ্ঞান অর্জন না করলে মানে কি বলে ফান্ডামেন্টাল এর সৃষ্টি হয় না। এক 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 কি বলে ১ বালতি পানি দিয়ে কিন্তু গোসল করা যায়, সাঁতার কাটা যায়। তোমাকে সমৃদ্ধ হতে হবে যেন তুমি অ্যা তোমার বেস স্ট্রং হয়। তোমাকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। তখন দেখা যাবে যে যখন তোমার বেসিক স্ট্রং হবে। তুমি এটা সম্পর্কে জানো, পুরোটাই জানো। তোমাকে সহজে এটাতে মানে যেকোনো প্রশ্নই আসুক না কেন তোমাকে এখানে কেউ মানে ফেলে দিতে পারবে না। আর তোমাকে মনে রাখতে হবে যে এটা তুমি এখন শিখছো, যেটা এখন শিখছো এটা তোমার আম এই কি বলে কলেজের পরীক্ষাগুলোতে কাজে লাগবে, তোমার বোর্ড পরীক্ষায় কাজে লাগবে এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন এর পর যখন তুমি আ আ কি বলে অনার্স শুরু করে দিবা, তখন এগুলো কাজে লাগবে। অতএব যে জিনিসটা এবং বাকি জিন্দেগিও কাজে লাগবে। যে জিনিসটা সারা জীবন কাজে লাগবে ওইটা শক্তিশালী ভাবেই শিখে নিও। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের আরেকটা সমন্বয় হলো মানে ভাড়ার ২৫% প্রত্যক্ষ খরচ হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের এখানে রামের হলো ২৫,০০০ টাকা। আমাদের করণীয় বিষয় দায় কত দেখাতে হবে। মানে আমাদের ভাড়ার ২৫% প্রত্যক্ষ খরচ হিসেবে বিবেচনা করতে হবে। মানে ভাড়ার আমাদের এই কি বলে আমাদের নরমালি এই যে খরচ খরচের যে ক্লাসিফিকেশন এর মধ্যে ২ টা আছে। একটা হলো প্রত্যক্ষ খরচ, আরেকটা হলো পরোক্ষ খরচ। এগুলা মানে প্রত্যক্ষ খরচ বলতে ওইটাকে বুঝে থাকি যেটা মানে উৎপাদন এবং ক্রয়ের সাথে যুক্ত থাকে। সম্পৃক্ত থাকে সেটাকে আমরা প্রত্যক্ষ খরচ বলে থাকি। আর পরোক্ষ খরচ যেটাকে বলে থাকি সেটা হলো বিক্রয়ের সাথে বা মানে অফিসের সাথে যদি যুক্ত থাকে সেগুলাকে আমরা পরোক্ষ ব্যয় বলে থাকি। তাহলে আমরা আবার আরেকবার বলতেছি যে উৎপাদন অথবা ক্রয়ের সাথে সরাসরি যুক্ত খরচগুলোকে আমরা প্রত্যক্ষ আ খরচ বলে থাকি। আর বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় এগুলোকে আমরা বলে থাকি পরোক্ষ খরচ। আচ্ছা, এখন আমাদের বলে দিয়েছে যে 25% আমাদের ভাড়ার 25% প্রত্যক্ষ খরচ হিসেবে দেখাতে হবে। আচ্ছা, প্রত্যক্ষ খরচ হিসেবে যদি 25% দেখাই, আমাদের 100% বাকি 75% আমাদের চলে যাবে পরোক্ষ খরচ হিসেবে। আমরা আমাদের যখন মোট মুনাফা নির্ণয় করব, তখন আমরা ওই প্রত্যক্ষ খরচের মধ্যে ভাড়ার আ 25% যেটা আমাদের ভাড়া দেওয়া আছে ৳২৫,০০০ এর 25% বের করে আমরা দেখিয়ে দেব। আমরা কি বলে এই মোট মুনাফা নির্ণয় করার সময় আমাদের প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে দেখা যায় আর বাকি যে 75% আছে সেটা আমাদের
পরিচালন ব্যয়ের মধ্যে চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমাদের কিভাবে, আমাদের এখানে মূল বিষয়টা হলো আমরা কিভাবে আমরা 25% বের করব আর বাকি থাকবে 75%, ওইটা কিভাবে বের করব। 25,000 টাকা 25% আমাদের ৬,২৫০ টাকা বের করে ফেললাম। আর আমাদের যে 25,000 টাকার যে 75% আমাদের আ এ 18,৭৫০ টাকা এখানে বের করলাম। আমাদের কিন্তু বলে দিয়েছে যে ভাড়ার প্রত্যক্ষ খরচ 25% দেখাবো। কিন্তু বাকি 75% কিন্তু আমাদেরকে বলে দেন। এটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে লজিক্যালি বের করে নিতে হবে। কারণ ভাড়ার 25,000 ভাড়ার যে 25,000 টাকার 25% যদি ওদিকে যেতে, বাকিটা কি হবে? বাকিটা এটা কিন্তু মানে ইনস্ট্যান্ট তোমাকে অ্যা কি বলে, ক্যালকুলেট করে বের করে নিতে হবে যে আমার 75% চলে যাবে পরিচালন আ ব্যয়তে। এটা অন্যান্য ব্যয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে। যেখানে ভাড়ার কথা বলেছে সেখানে ওই তোমার পরিবহনের বিষয়টা থাকতে পারে। আবার তোমার ওই যে বেতনের বিষয়টা থাকতে পারে। এত পার্সেন্ট কারখানার ম্যানেজারের বেতন এত পার্সেন্ট বলে দিল। তখন ওই পার্সেন্টটা চলে যাবে তোমার প্রত্যক্ষ খরচের মধ্যে। উম একটু মানে কি আওয়ার না থাকলে তুমি রিকোয়ার্ড গুলা ফিলফিল করতে পারবা না। আচ্ছা, যাই হোক, এখানে সমন্বয়ের মধ্যে যেটা আমাদের আরেকটা সমন্বয় যেটা বীমা সালামি, বীমা প্রিমিয়াম বা আ বীমা ব্যয়, বীমা খরচ বিভিন্ন নামেই থাকে। নরমালি বীমা সালামি, এই সালামি আর ওই আমাদের শিক্ষানবিশ সালামি কিন্তু এক না। বীমা সালামি বলতে বুঝায় আয়। আর সরি, শিক্ষানবিশ সালামি বলতে বোঝায় আয়। আর বীমা সালামি বলতে বোঝায় কিন্তু ব্যয়। দুটোটা এক করা যাবে না। সালামি মানেই একেবারে আয় ধরতে বুঝতে গেলে তখন দেখা যাবে যে মানে কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। বীমা সালামি একটা ব্যয়। আর শিক্ষানবিশ সালামি আয়। বাংলা ভাষার মধ্যে অনেক মারপ্যাচ আছে। এগুলো যদি তুমি মানে অ্যাওয়ার না থাকো, দেখা যাবে যে মানে একটার সাথে একটা মিলিয়ে মানে পারা জিনিসও ভুল করে ফেলবা। সমন্বয় যে বীমা সালামি ৩১/৩/২০১২ সাল পর্যন্ত দেওয়া আছে। আমাদের একটা বিষয় আমি তোমাদেরকে বলে নিই। আমাদের বীমা সালামি নরমালি আমাদের ১ বছরের জন্য দিতে হয়। কোন একটা বীমা কোম্পানির সাথে তুমি যদি কোন একটা ইন্সুরেন্স নিয়ে যদি কোন একটা এগ্রিমেন্ট এ যাও, তাহলে ওরা ১ বছরের কমে নেয় না নরমালি। এখন যখনই তোমাকে কোন মানে বলে দেবে ১ বছরের জন্য দেওয়া আছে, তার মানে ওই আমাদের ওই যদি পরের বছরে চলে যায়, যেমন আমরা দেখতে পাচ্ছি যে তার নেক্সট ইয়ারে ৩ বছরের জন্য চলে গেছে। তাহলে কি ১৫ মাসের জন্য দিয়েছি? না। আমি এই মাসের এমন একটা সময় দিয়েছি যখন এটা আমার ১২ মাস ক্যালকুলেট করতে গেলে তার পরের বছরে ৩ মাস নিয়ে নিয়েছে। তাহলে এই মাসের আমাদের যদি ৯ নম্বর মাস থেকে আমরা করেছি, তার মানে আমি ৯ নম্বর মাস থেকে এই মানে আ এম এই বছর ৩ নম্বর মাস থেকে করেছি, তাহলে এই বছর ৯ মাস আসলো। আর তার পরের মাসের ব এম ৩ মাস নিতে হয়েছে আমাকে ১২ মাস কমপ্লিট করার জন্য। এই হিসাবটা কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, আমাকে আমার বিম এ রামিলের মধ্যে আমাদের তার সবচেয়ে বড় কথা হলো তার পরের মাসের জন্য কতটুকু বলে দিয়েছে ওইটাই আমাকে অগ্রিম হিসাবে দেখতে হবে। আমার পরের মাসের মানে এম এপ্রিল মাসের মার্চ, মানে এপ্রিল পর্যন্ত আমাকে নিতে হয়েছে। তার মানে আমার ৩ মাস, তার পরের মাসে ৩ মাস। যেটা পরবর্তী বছর সম্পৃক্ত ওইটাই অগ্রিম। এটা মনে রাখা। তো পরবর্তী বছরের আমার মানে যেহেতু ওই যে এপ্রিলের ৩১, তার মানে এপ্রিলটাকেও ধরতে হবে। এখানে আমার তাহলে ৩ মাস দেখাতে হবে। আমাকে বলেছে যে ৳২৪,০০০ র মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হলো ১২ মাসের জন্য ১২ দিয়ে ভাগ করেছি। আর আমি ৩ দিয়ে গুণ করে ফেলব। তো এইভাবে আমি অগ্রিম বীমা সালামিটা পেয়ে যাব। আমাদের ৯ নম্বর সমন্বয়টা বিনামূল্যে পণ্য বিতরণ ৳৫,০০০ যা হিসাবভুক্ত হয়নি। বিজ্ঞাপনে ৪/৫ বিলম্বিত করতে হবে। মিলে বিজ্ঞাপন ৳৫৫,০০০ করণীয় আমাদের যেটা হলো বিজ্ঞাপন যে ৳৫৫,০০০ আমার যেটা দেওয়া আছে সেটা বিষয়ে দায় বিবরণীতে কত টাকা অবলম্বন দেখাতে হবে। আমরা বিনামূল্যে পণ্য বিতরণ বলতে বুঝে থাকি যে আমরা আমাদের প্রতিষ্ঠানে যে পণ্যটা আছে, নরমালি আমাদের সে ক্রয় করা যে পণ্যটা আছে সেই পণ্যটা আমরা প্রচারের জন্য ক্রেতা সাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণ করেছি।
এটা যেহেতু প্রচারের সাথে সম্পৃক্ত, তাই এটাকে বিজ্ঞাপন খরচ আমাদের হিসেবে ধরতে হবে। এইজন্য এই ৳৫,০০,০০০ আমি বিজ্ঞাপনের সাথে যোগ করে দেখাবো। এই যে বিজ্ঞাপন যোগ বিনামূল্যে পণ্য বিতরণ। আমার বিজ্ঞাপন ছিল হলো ৳৫৫,০০০, আর আমার ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ যা বিজ্ঞাপন খরচকে বাড়িয়ে দিয়েছে, ৳৫,০০০ যোগ করে আমি পেলাম টোটাল ৳৬০,০০০ আমার বিজ্ঞাপন খরচ বাবদ। বিজ্ঞাপন বাবদ আমি টোটাল ৳৬০,০০০ পেলাম। আমার নেক্সট ইনফরমেশন বলেছে বিজ্ঞাপনের ৪/৫ ৪/৫ আমাকে বিলম্বিত বিজ্ঞাপন ধরতে হবে। ৪/৫ মানেই হলো ৪ ভাগের ৫। ১/৫ যদি বলতো তাহলে ৫ ভাগের ১ মানে ৪ বলছে ৪ উপরে, পঞ্চমাংশ বলছে ৫ নিচে। ১/৫ ১ উপরে ৫ নিচে। আমাকে যদি বলে ২/৩ ২/৩ মানে ২ উপরে আর ৩ নিচে, ২/৩। এভাবে আমাকে এই যে এই কথাটাকে আমাকে আ মানে ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। কিভাবে? ৪/৫ ৪ উপরে ৫ নিচে। যেহেতু ৪ আগে আছে ৪ উপরে যাবে, ৫ নিচে যাবে বা ৫ নিচে যাবে। ২/৩ ২ উপরে ৩ নিচে। এভাবে আমি ফ্র্যাকশনটা বের করব। তারপর আমি এই যে এইভাবে আমি আমার যেই ৳৬০,০০০ আছে তার সাথে আমি এই ফ্র্যাকশনটা মাল্টিপ্লাই করে দেব। আমার ৫ নিচে যেহেতু তাহলে ৫ দিয়ে আমি ৳৬০,০০০ কে ভাগ করব আর ৪ দিয়ে আমি গুণ করব। তাহলে আমার এখানে বিলম্বিত বিজ্ঞাপন আসলে হলো আ ৳৪৮,০০০। আর বিজ্ঞাপনের যেটা আমার বিলম্বিত ৳৬০,০০০ র উপরে আমি বিলম্বিত বিজ্ঞাপন আমার ৳৪৮,০০০ বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই আমি বিজ্ঞাপন অবলোপন হিসেবে বলব। বিজ্ঞাপন অবলোপন বলতে ওইটাই বুঝাই যেটা বিশদ আয় বিবরণীতে আমি দেখাই। আমাদের নেক্সট সমন্বয় যেটা আসলো সেটা হলো যে আমাদের রাওয়া মিলে ইজারা সম্পত্তি ২০ বছরের জন্য দেওয়া আছে ৳৫,০০,০০০। আমাদের করণীয় হলো ইজারা সম্পত্তির প্রয়োজনীয় অংশ অবলম্বন করে সহজ কথা ২০ বছরের জন্য আছে। আমি ৳৫,০০,০০০ কে ২০ দিয়ে ভাগ করব। যেটা আসবে সেটাই আমার জন্য ইজারা সম্পত্তির অবলোপন বিশদ আয় বিবরণীতে চলে যাবে। এই যে এইভাবে ইজারা সম্পত্তির অবলোপনটা আমি বের করব। ইজারা সম্পত্তি ৳৫,০০,০০০ দেওয়া আছে আমাকে এই ৳৫,০০,০০০ র উপরে ৳৫,০০,০০০ কে আমি ২০ দিয়ে ভাগ করব। যাতে আমার ২০ বছরের জন্য আমার ইজারা সম্পত্তিটা দেখাতে হবে। আমাদের রেওয়া মিল হলো 10% বন্ধক ঋণ। আমাদের রেওয়া মিলে আরেকটা ইনফরমেশন ৳10,000 বন্ধক ঋণ ৳১,০০,০০০। বন্ধক ঋণের বকেয়া সুদ নির্ণয় করতে হবে। আমি নরমাল ট্রেন্ডি ৳১,০০,০০০ এখানে আছে ৳১,০০,০০০ ৳১,০০,০০০ র উপর 10% যা আসে বের করে দেখিয়ে দিচ্ছি। বন্ধক ঋণের বকেয়া সুদ। যেহেতু আমার রেওয়া মিলের মধ্যে আর কোন বন্ধক ঋণের সুদ বাবদ কোন প্রদান নেই, তার মানে পুরোটাই আমাকে বকেয়া হিসেবে দেখাতে হবে। এটা হলো রেওয়া মিলের আইটেমের সমন্বয়। রেওয়া মিলের মধ্যেই ভিতরে যেই আসলে লুকায়িত অনেক সমন্বয়গুলো থাকে এটা তাদের মধ্যে একটা। এবার জাস্ট আমাকে এতটুকুই যথেষ্ট। রেওয়া মিলের মধ্যে শুধু 10% আ বন্ধক ঋণ ৳১,০০,০০০ দিয়ে দিয়েছে। আমার বাকি আর কিছু বলতে হবে না। আমাকে এটাই বুঝে নিতে হবে যে আমার এখানে একটা লুকায়িত একটা সমন্বয় আছে যেটা বন্ধক ঋণের উপর সুদ ধরতে হবে। যদি শুধু বন্ধক ঋণ থাকে কিন্তু কোন মানে ইন্টারেস্ট পার্সেন্টেজ রেটও নাই, তাহলে আমাকে আর সুদ বের করতে হবে না। যেহেতু 10% বলে দিয়েছে তার মানে বুঝতেই হবে যে আমার বন্ধক ঋণের উপরে আমার ৳১,০০,০০০ বন্ধক ঋণের উপর আমার 10% সুদ ধরতে হবে। এখন সুদ যদি দেওয়া পেয়ে যাই তাহলে তো আর আমার মানে কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে না। কিন্তু আমাকে দেখতে হবে যে আগে ৳১,০০,০০০ র উপরে 10% বের করলাম। বের করার পর আমি দেখব যে আমার আ রেওয়া মিলের মধ্যে কোনো বন্ধক ঋণের সুদ আছে কিনা। যদি দেখা গেল যে আমার 10% ৳১,০০,০০০ র উপরে ৳10,000 আসলো আমি বন্ধক ঋণের সুদ আমি পেয়ে গেলাম ৳10,000 ওকে তাহলে আর আমার আর কোন বকেয়া অ্যাডজাস্টমেন্ট কিছু দেখাতে হবে না। আর যদি এরকম থাকে যে না আমার মানে ৳১২,০০০ দেওয়া আসছে, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে এখানে আমার অগ্রিম বন্ধক ঋণের বিষয় আছে। মানে আমার পাওয়ার কথা মানে আমার দেওয়ার কথা ছিল ৳১০,০০০ আমি ৳১২,০০০ দিয়ে বসে আছি। তার মানে আমার ৳২,০০০ আমার অগ্রিম। আর যদি দেখা গেছে ৳১০,০০০ র জায়গায় আমি ৳১০,০০০ করি তাহলে আর এখানে কোন সমন্বয় লাগবে না। আর যদি ৳১০,০০০ যে আমি ৳৮,০০০ দিয়ে দিয়েছি, মানে কম দিয়েছি তাহলে তখন আমাকে বকেয়া বন্ধক ঋণের সাথে কাউন্ট করতে হবে। In every situation you have to be alert what are the information has given to you আর তোমাকে কোন মানে তখন ওই ইনফরমেশন গুলো আলোকে তোমাকে বের করে নিতে হবে যে আমার আসলে কি বের করতে হবে। বি স্মার্ট। শুধু মনে করো যে ওই এই গদবাঁধা গাঁথুনি দিয়ে কিচ্ছু হবে না। আমাদের যে রেওয়া মিল ও 5% রেওয়া মিল একটা আরেকটা ইনফরমেশন সরকারি সঞ্চয়পত্র। তারিখ দেওয়া আছে ৩১/৬/২০১১ ৳১,০০,০০০ তারপরে সঞ্চয়পত্রের বকেয়া সুদ নির্ণয় করতে হবে।
পরীক্ষা তোমাকে দিতে হবে। আমি যত কথাই বলি না কেন, আমরা যত কথাই বলি না কেন, বাবা-মা যত কথাই বলুন না কেন, পরীক্ষা তোমাকেই দিতে হবে। লেখাপড়া কি ভালো করবা ভালো করলে মানে মানে কি বলে তোমারই থাকবে, আর খারাপ করলে তোমাকেই ভুগতে হবে। মনে করতে হবে। আমাদের জাস্ট কাজ হলো তোমাকে জাস্ট একটা রাস্তা দেখায় দেওয়া। চলতে হবে তোমাকে। পরীক্ষা আমি যতই ভালো পারি না কেন, তোমার পরীক্ষার হলে যায় তার আমি লিখে দিতে পারব না? লিখতে হবে তোমাকে। কারণ কিভাবে লিখবা পরীক্ষার হলে এটা তোমাকে প্রস্তুতি নিতে হবে। ওই Facebook এ বইসা থাইকা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর বড়, বড় কথা বলে মানে পরীক্ষায় ভালো করা যাবে না। পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে বই এবং টেবিলের সাথে একেবারে গভীর সম্পর্ক রাখতে হবে। মানে কি বলে ফেভিকলের আঠার মতো শক্ত সম্পর্ক রাখতে হবে যেন ছুটে না যায়। টেবিল থেকে বিচ্ছিন্ন হয়েছে যে তুমি শেষ। বইয়ের থেকে বিচ্ছিন্ন হয়েছে তুমি শেষ। আর কিচ্ছু তোমার মানে কি বলে জীবনে আর কিচ্ছু থাকবে না। একটা কথা মনে রেখো, মানুষের কাজকর্ম দেখলেই বুঝা যায় সে আসলে তার লাইফে কোন লক্ষ্য আছে কিনা, গোল আছে কিনা। একটা মানুষের লক্ষ্য কাজ দেখলেই বুঝা যায় সে একটা টার্গেট নিয়ে কাজ করছে। এলোমেলো কাজ করবা তো বুঝাই যাবে যে এই ছেলে মানে এই ছেলে লক্ষ্যহীন। এটা দিয়ে কিচ্ছু হবে না। যে যার নিরস পরিশ্রম হয় তাকে দেখলে বুঝা যায় সে ওই কোন একটা লক্ষ্য নিয়ে ঘর থেকে বের হয়েছে এবং লক্ষ্যের জন্য কাজ করে সে সারাদিন কঠোর পরিশ্রম করে বাসায় ফিরেছে। এত মানে তোমার কাজ দেখে বুঝা যাবে। বড়, বড় কথা আর মনে করো Facebook এর মধ্যে একেবারে এ মানে বাম্পার ফলন দিয়ে লেখাপড়া হবে। লেখাপড়ার জন্য টেবিল এবং বইয়ের সাথে গভীর সম্পর্ক থাকতে হয়। আচ্ছা এখানে যেটা বলেছে যে রা মিলে 5% সরকারি সঞ্চয়পত্র ৳১,০০,০০০ দেওয়া আছে। আর করণীয় সঞ্চয়পত্রের বকেয়া সুদ নির্ণয় করতে হবে। আমাদের এখানে সঞ্চয়পত্র সরকারি সঞ্চয়পত্র। সরকারি সঞ্চয়পত্র তুমি কিনেছো one kind of investment এটা। সরকারি সঞ্চয়পত্র মানুষ কিনে নরমালি এখানে ইনভেস্ট করে এবং কিছু আ ইন্টারেস্ট বা রিটার্ন রেভিনিউ পাওয়ার জন্য। আমাদের এটা সরকারি সঞ্চয়পত্র। এটা নরমালি একটা বিনিয়োগ এবং এর যেটার উপরে যে 5% আছে সেটা ইন্টারেস্ট তোমার জন্য আয়। আমাদের কি বলে রা মিলে যে ৳১,০০,০০০ দেওয়া থাকে সেটা আমাদের রা মিলে ডেবিট পাশে থাকে। আর তারিখ মানে তুমি এই তারিখে তুমি এটা পারচেজ করেছো। তাহলে এই তারিখ থেকে তোমাকে এই সুদটা কাউন্ট করতে হবে। আমরা দেখি আমাদের আর কোন গ্রামীণের মধ্যে আর কোন সুদ দেওয়া নেই। তার মানে পুরোটাই আমাদের বকেয়া সুদ হবে। আমরা ১ম এ ৳১,০০,০০০ নিয়েছি। আমাদের এখানে 5% আছে। এইটার উপর 5% বের করেছি। আমাদের যেহেতু বছরের একটা তারিখ দিয়ে দিয়েছে, আমরা মানে সহজে একটা কনসেপ্ট আমাদের 5% বের করার পর ১২ দিয়ে ভাগ করে ফেলবো। যেহেতু আমাদের পুরো বছরের না। তারপর আমি দেখব যে আমার কত মাস মানে জন্য আমি এটা আমার ছিল। আমি এখানে দেখছি যে ৬ মাসে মানে জুন মাস শেষ হয়েছে, তাহলে জুলাই মাসের ১ তারিখ থেকে আমার বাকি বছরের মধ্যে বাকি থাকে হলো ৬। তো ৬ দিয়ে মাল্টিপ্লাই করে আমি যেটা পেয়েছি সেটা হলো আমার সঞ্চয়পত্রের বকেয়া সুদ। আমাদের এখানে আরেকটা সমন্বয়ের দিকে আমরা চলে যাই। সেই বিজ্ঞাপন এবং শিক্ষার ৪ বছরের জন্য প্রযোজ্য। আমরা সে মানে শিক্ষানবিশ এবং কি বলে বিজ্ঞাপনে আমরা বিলম্বিত ব্যয়টা এর আগেও দেখিয়েছি। তো আমরা ওইটা একই রকম। আমাদের যদি দেখি যে আমাদের ৪ বছর বিজ্ঞাপন ৪ বছরের জন্য যদি পাওয়া যায় তাহলে ৪ দিয়ে ভাগ করব, ৩ দিয়ে গুণ করব। আমাদের বিলম্বিত বিজ্ঞাপন পেয়ে যাবো। আর শিক্ষানবিশ স্যালারির ক্ষেত্রে একই কাজই করব। ৪ দিয়ে ভাগ করব আর ৩ দিয়ে গুণ করব এভাবে। এটা এর আগেও দেখানো হয়েছে। ৪ বছরের জন্য পাওয়া গেছে সোজা হিসাব। ৪ দিয়ে ভাগ করব। আর আমার এক মানে বাকি থাকবে ৩ বছর। যেহেতু ১ বছর পর ১৪ বছর চলে গেল, সেটাকে আমরা দেখিয়ে দিলাম। আমাদের বিজ্ঞাপনের যেই সমন্বয়টা আর কিছু যদি আমরা বাকি আছে কিনা একটু দেখছি। আমাদের এখানে বিজ্ঞাপনেরটা দেখিয়ে দিয়েছি। মোট বিজ্ঞাপনের এইখানে এইটাও দেখানো হয়েছে, বাড়ি ভাড়াটাও দেখানো হয়েছে, ঋণের সুদটাও দেখানো হয়েছে। আশা করি তোমাদের ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হবে না। যদি কেউ আমার কাছ থেকে এই পিডিএফ টা পেতে চাও বা মানে কি বলে আমি যেই ওয়ার্ড ফাইলটা দেখাচ্ছি এটার পিডিএফ পেতে চাই, সফটওয়্যার পেতে চাইলে আমাকে তোমরা মানে কি বলে টেক্সট করতে পারো। তাহলে আমি তার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ এ দিয়ে দিব। আমাদের বাড়ি ভাড়া প্রদান এটাও দেখানো হয়েছে। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যোগ করে অবচয় কিভাবে বের করতে সেটাও দেখিয়েছি আমরা। আম আমাদের ঋণের সুদটাও আমরা দেখিয়েছি। কিছু বাদ আছে কিনা সেটাই দেখছি যে আমাদের ক্যালকুলেশন এর মধ্যে কোনটা আসলে বাদ পড়েছে কিনা। আমাদের প্রাপ্য হিসাবের বিষয়টা আমরা আ দেখিয়েছিলাম। অলিখিত বিক্রয় যোগ করেও দেখিয়েছিলাম। আমাদের পুরাতন যন্ত্রপাতির, নতুন যন্ত্রপাতির অপচয় মোট যন্ত্রপাতির অপচয় কিভাবে বের করতে সেটাও দেখিয়েছিলাম। পৌত হিসেবে বার্তা সঞ্চিতি আমরা বের করে দেখেছি। আমাদের সুনামের যে অবলোপন এটা আমরা আ মানে দেখাইনি। আচ্ছা, সুনামের অবলোপন আমাদের বলে দিলে যদি বলে দেয় যে সুনামের অবলোপন হিসেবে 25% দেখাতে হবে। এটা আমরা আমাদের ওই
যেটা আ আছে সেটা হলো যে আমাদের ওই পরিচালন ব্যয়ের মধ্যে আমরা 25% বের করে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে দেখিয়ে দিব অবচয়ের মতন করেই। আর বাকিটা তো আমাদের ওই যে আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা 75% দরকার নেই আমাদের ওইটা বলার। আমাদের এই যে যেটা আমরা পরিচালন ব্যয়ের অংশে আমরা যেটা মানে বাদ দিয়ে দেখিয়েছি সেটাই যেটা দেখিয়েছি ওইটাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বাদ দিয়ে দেখিয়ে দিলে আমাদের জন্য হবে। আলাদাভাবে 75% বের করে দেখানোর কোন দরকার হবে না। তো আমাদের অবচয় নির্ণয় এটা এরকম ছিল। আর আমাদের আ নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা বিস্তারভাবে আলোচনা করব, আমরা পোস্টিং বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জন্য। আমাদের এর পরবর্তী ক্লাসটা আমাদের পুরোপুরি পোস্টিং এর উপরে থাকবে। আমরা ওইখানে উম এ শ্রেণীবিন্যাস কি বলে? প্রত্যেকটা সমন্বয়কে আমরা আলাদা ভাবে যেমন ক্রয় সংক্রান্ত সমন্বয়গুলো, বিক্রয় সংক্রান্ত সমন্বয়গুলো, সমাপনী মজুত পণ্য সংক্রান্ত সমন্বয়গুলো, অনাদায়ী পাওনা সংক্রান্ত, তারপর বিজ্ঞাপন মানে এই প্রত্যেকটা আলাদা সমন্বয়কে আলাদা ভাবে আমরা পোস্টিং কিভাবে দেখাবো সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসটা সাজিয়েছি। আশা করি তোমাদের সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইলো। আর যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমার YouTube চ্যানেলের কমেন্টস বক্সে দিতে পারো অথবা আমার ইনবক্সে মেসেঞ্জার ইনবক্সে দিতে পারো বা WhatsApp নাম্বারও দিতে পারো। আমরা চেষ্টা করব যে আমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আসলে মূলত তোমাদের অ্যাকাউন্টিং এর সব রকম সহযোগিতা করার জন্যই আমাদের এই অনলাইন প্রচেষ্টা। যেন তোমরা সবার কাছেই মোবাইল থাকে। সবাই সবসময় এভেইলেবল না থাকলেও যেন তারা তাদের আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড এক্টিভিটিস ইনফরমেশন গুলো পেয়ে যায়। সেজন্য আমরা YouTube এ যে ক্লাসগুলো আপলোড করে থাকি। এইজন্য তোমাদের সময় এবং তোমাদের সুযোগের কথা চিন্তা করে আমাদের এই প্রচেষ্টা। তারপরও আমরা চাই অ্যাকাউন্টিং টা তোমাদের কাছে এভেইলেবল এবং আ সহজভাবে করে দেওয়ার জন্য। আমাদের সকল প্রচেষ্টা মেইনলি তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। তোমরা যেন অ্যাকাউন্টিং থেকে মানে কি বলে? তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারো। তোমাদের অ্যাকাউন্টিং সম্পর্কিত ভীতিটা যেন কেটে যায়। আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাকাউন্টিং তোমাদের কাছে যেন একটা উপভোগ্য একটা বিষয় হয়ে থাকে। তো এইজন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের প্রচেষ্টায় যদি তোমাদের সফলতা আসে এবং আম তোমাদের যদি উপকার থেকে থাকে আসলে এটাই আল্লাহর কাছে প্রতিদান চাই যেন আল্লাহ তাআলা তোমাদেরকে আমি যেটা জানি সেটা নিয়ে তোমাদেরকে একটু সেবা করার বিষয়টা মানে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এইজন্যই চেষ্টা করা তোমাদের যেন একটা উপকার হয়। আল্লাহ যেন এর জন্য আমাদের প্রতিদান দান করেন। তোমরা আমাদের জন্য দোয়া করবা এবং আমাদের অ্যাকাউন্টিং এর কার্যক্রমের মধ্যে যদি তোমাদের কোনো রিকোয়ার্ড থাকে যে কোনো একটা বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা বা তোমাদের প্রয়োজনে যে কাজে লাগতে পারে এমন কোনো বিষয়কে কিভাবে উপস্থাপন করা যেতে পারে সে ব্যাপারে তোমরা যদি আমাদের কাছে কোনো একটা রিকোয়ারমেন্ট পাঠাও, আমরা চেষ্টা করব সেরকম ভাবে কোনো একটা কিছু প্রেজেন্ট করার জন্য। সে পর্যন্ত আচ্ছা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল।